ইনডোর ইভেন্ট হওয়ায় ভারতে যাওয়ার অনুমতি পেল শুটিং, জানালেন যুব ও ক্রীড়া সচিব। ক্ষতি পোষাতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের আশ্বাস। আলোচনায় বিপিএল ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, বাকির খাতায় ঢাকা, সিলেট, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। কঠোর অবস্থানে বিসিবি, পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি মিঠুর। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে কাল বাংলাদেশের স্কটল্যান্ড পরীক্ষা। চ্যাম্পিয়ন হতে জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে, ধারাবাহিকতার আশ্বাস রাবেয়ার। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। ছাদ খোলা বাসে ট্রফি প্যারেড সাবিনা কৃষ্ণাদের, হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকদের উল্লাস। এবং টি-20 বিশ্বকাপ নিয়ে পিসিবির নতুন নাটক। বয়কট আলোচনার মাঝেই লঙ্কার বিমান টিকিট বুকিংয়ের গুঞ্জন। অস্ট্রেলিয়া সিরিজ শেষে দ্বীপরাষ্ট্রে উড়াল দেবে বাবর আজমরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। ভারত সরকার নিরাপত্তা নিশ্চিত করলেই বিশ্বকাপ খেলতে দল পাঠাতো বাংলাদেশ। তবে শুটিং ইনডোর ইভেন্ট হওয়ায় সরকার অনুমতি দিয়েছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া সচিব। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া না হলেও আয়োজন করা হবে আলাদা টুর্নামেন্টের। ভারতে বিশ্বকাপ কভার করতে গেলে সাংবাদিকদের নিজ দায়িত্বে নিরাপদ থাকার পরামর্শ তার। নানান নাটকীয়তার পর হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আসরে দেখা যাবে না লাল সবুজ প্রতিনিধিদের, অথচ একই সময়ে নয়াদিল্লি যাচ্ছে শুটিং দল। কেন এমন এই দ্বিচারিতা? যুব ক্রীড়া সচিবের দাবি, শুটিং ইনডোর ইভেন্ট হওয়াতেই নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। ক্রিকেটের ক্ষেত্রে অন্তত ভারত সরকার থেকেও যদি নিরাপত্তা নিশ্চিত করা হতো, তাহলেও দল পাঠানোর ব্যাপারটি পুনর্বিবেচনা করত অন্তর্বর্তী সরকার। আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা পাইনি। এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি, আমাদের টিকিট টিমকে পাঠাইনি। শুটিংটা হবে খুব একটা নির্ধারিত এলাকাতে, দিল্লিতে। সেখানে নিরাপত্তাটা মানে মাস পিপলের পার্টিসিপেশনটা খুবই কম। নিরাপত্তাটা নিশ্চিত করা, সেটা নিশ্চিত হয়, কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। দল না গেলেও নিজ উদ্যোগে সাংবাদিকরা যেতে পারেন বিশ্বকাপ কভার করতে। তাদের যাওয়ার ওপর বাধা নেই, তবে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে বললেন যুব ক্রীড়া সচিব। সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, যেহেতু আপনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করব না। যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না, তাহলে আপনারা যেতে পারবেন। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার অবজেকশন। বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয় বোর্ডের মতো আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন খেলোয়াড়রাও। তবে লিটন তাসকিনদের কোনো ধরনের প্রণোদনা দেওয়ার কথা ভাবছে না সরকার, বরং জাতীয় দল ও আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বিসিবিকে। আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে, কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে। এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন। আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে অবহিত করবেন। যদিও সে টুর্নামেন্টের পারিশ্রমিক কেমন হবে বা কবে নাগাদ মাঠে করাবে, সে বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট মহলগুলো থেকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী এবারের বিপিএল এ সবার পারিশ্রমিক নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পরিচালক হলেও ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত মোখলেসুর রহমান শামীমও বিন্দু মাত্র ছাড় পাবেন না বলে মন্তব্য করেন মিঠু। এদিকে ক্রিকেট না পেলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেয়ায় কোনো আক্ষেপ নেই বিসিবির, এমনটাও মন্তব্য করেন মিঠু। কারণ শুটিং দলের 2 জনকে নিরাপত্তা দেয়া আর ক্রিকেটারদের সঙ্গে দর্শক এবং শতাধিক সাংবাদিকের নিরাপত্তা দেওয়ার মধ্যে অনেক তফাৎ দেখছেন তিনি। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপই বয়কট করেছে বাংলাদেশ, কিন্তু কদিনের মাথায় বাংলাদেশ শুটিং দলের ভারত যাওয়ার অনুমতি পাওয়ায় সমালোচনা তুঙ্গে। প্রশ্ন ওঠে, শুটাররা যেতে পারলে ক্রিকেটাররা কেন নয়?
দফায় দফায় বৈঠক করেও বিসিবিকে ভারত যেতে রাজি করাতে ব্যর্থ আইসিসি, কারণ শুরু থেকেই সরকার দল পাঠানোর ঝুঁকি নিতে চায়নি। কিন্তু সেই সরকারই শুটারদের ভারতের দিল্লিতে ইভেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছে। দুই ইভেন্টে দুই ধরনের নীতি। কিভাবে দেখছে বিসিবি? যেহেতু দুইজন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে, যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন যারা খেলা দেখবেন, এই পুরা একটা বড় কন্টিনজেন্ট কিন্তু। এবারের বিপিএলও আলোচনায় পেমেন্ট ও ফিক্সিং ইস্যু। ঢাকা ও সিলেটের ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক না পাওয়া নিয়ে কথা উঠছে গণমাধ্যমে। এছাড়া বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিং এর বড় অভিযোগ। এখন প্রশ্ন একটাই, সঠিক সমাধান করতে পারবে তো বিসিবি? লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করেনি। আমি তো 15 দিন সময় দিয়েছি। তা আগে যদি আমরা রিকনসাইল করতে পারি, তখন নোয়াখালীর মালিককে ডাকবো, বাকি প্লেয়ারদের ডাকবো, আমাদের সামনে আমরা টাকাটা ফেরত দিয়ে দিব, ওনারা টাকাটা দিয়ে সার্টিফিকেট নিয়ে নেবো যে এভরিবডি কমপ্লিট। এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে, তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। সমালোচনার সঙ্গে এবারের বিপিএল দেখছে বেশ কিছু নতুনত্ব। তবে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকায় সবচেয়ে বাজে টুর্নামেন্টের তকমা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের টুর্নামেন্ট নিয়ে কতটা সন্তুষ্ট হতে পেরেছে গভর্নিং কাউন্সিল? ফুল হাউসে খেলা হয়েছে, সেন মানে নিউজিল্যান্ড থেকে প্লেয়ার আসছে, এইখান থেকে উইলিয়ামসের মতো প্লেয়ার এসেছে, তো সুতরাং একটু হলেও ইমপ্রুভ করেছে। তারপরে ইন্টিগ্রিটির ব্যাপারে তো কমপ্লেনটা কম হয়েছে। আমরা যদি প্লেয়ারদেরটা জিনিসটা আমরা ফুলফিল করতে পারি, তাহলেও কিন্তু একটা ইমেজটা ইমপ্রুভ হবে। এত শর্ট টাইমে অ্যাকচুয়ালি বিপিএল করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমার মনে হয় আইএল টি20-র সাথে কনফ্লিক্ট হয়, এরকম সময় না করাটাই ভালো। ডিসেম্বর জানুয়ারিতে হয় আইএল টি20, এর আগে অথবা পরে 13তম আসর আয়োজনের কথা ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের নারী ফুটসালের খবর। দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। রাজধানীর হাতিরঝিলে সাবিনা, সুমাইয়া, মাসুরা, কৃষ্ণাদের জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্মানিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরে ছাদখোলা বাসে করে শিরোপা উদযাপন করে বাংলার জয়িতারা। দেশের ফুটসালের প্রথম শিরোপা সমর্থকদের উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। চ্যাম্পিয়ন নারীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তাবিথা ওয়াল। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ঝলমলে এক রাত, যেখানে অনুষ্ঠানের মধ্যমণি নারী সাফ ফুটসালের শিরোপা জয়ী দল। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে লাল সবুজের নারীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পেলেন বীরোচিত সংবর্ধনা। বাফুফের ফুটসাল দলের যাত্রা 5 মাসের, যেখানে নারী দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 1 মাস। সেই দলটাকে এক সুতোয় গেঁথেছেন অধিনায়ক সাবিনা, তার সঙ্গে ছিলেন মাসুরা, সুমাইয়া, কৃষ্ণারা। আর মাত্র 1 মাসে এই দলকে তৈরি করেছেন ইরানি কোচ সৈয়দ খোদার আহমি। এর আগে সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায় নারী ফুটসাল দল, যেখানে তাদের বরণ করে নেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় নারী দলের 2 সাফের শিরোপার মতো সাফ ফুটসালের শিরোপা নিয়েও সবার আগে অধিনায়ক সাবিনা। এরপর শুরু হয় চ্যাম্পিয়ন দলের ছাদ খোলা বাসের ট্রফি প্যারেড। বিমানবন্দর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে সেই উদযাপন থামে হাতিরঝিলের এমপি থিয়েটারে। এমন সাফল্যের পেছনে পুরো কৃতিত্ব নারী ফুটসাল দল ও বিশেষ করে সাবিনা খাতুনকে দিয়েছেন দলের ম্যানেজার ইমরানুর রহমান। আর এই শিরোপা পুরো দেশকে উৎসর্গ করেছেন সাবিনা। খেলার আগ্রহ আরো বাড়ে, আর জেতার আগ্রহ বাড়ে। এই জায়গা থেকে এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। সকালে দোয়া করবেন। এইটার পুরো কৃতিত্ব আসলে এই দলে যারা খেলছেন, আমার এই বাঘিনী অধিনায়ক, তার সহ অধিনায়করা যারা আছেন, তারা প্রো অ্যাকচুয়ালি। তারা ফুটবলটা যেভাবে খেলে আসছেন, তাদের জন্য ফুটসালটা কোপ আপ করাটা অনেক সহজ হয়েছে। একাডেমি হবে ফুটসালে। আমরা চাবো যে অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 15 এইভাবে করে এগিয়ে ছেলে এবং মেয়েদের লিগ হবে। আমরা চাই যে ফুটসালটা দিয়ে আমরা এশিয়ায় আমাদের বাংলাদেশের স্ট্যাম্পটা অনেক স্ট্রংভাবে এস্টাবলিশ করি। এদিন চ্যাম্পিয়ন নারী দলকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আর আপাতত জাতীয় দল ও ফুটসাল দল উভয় নিয়ে ভাবতে চান অধিনায়ক সাবিনা খাতুন। ফুটসাল আলাদা কমিটি আছে, তাদের সাথে কথা বলে আমরা মেয়েদের বোনাসও দিব। আর একটা জিনিস জানি, আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা, বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল।
তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। ফুটবল এবং ফুটসাল দুইটাই যেহেতু পারি, আমার যখন যেটাতে দরকার হবে আমি আই উইল বি দেয়ার। দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব এবং নিয়েছি এবং আগামী দিনেও নেব। দেশের ফুটসাল উন্নয়নে আলাদা একাডেমি ও মাঠের দাবি সাফ ফুটসাল জয়ী দলের সদস্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ ইস্যুতে নাটকীয় মোড়। একদিকে বয়কটের হুমকি, অন্যদিকে কলম্বোর টিকিট বুকিংয়ের গুঞ্জন। সব মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে রোববার শ্রীলঙ্কায় যেতে পারে বাবর সালমানরা। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন নাকি শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কথা ভাবছে পিসিবি। 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বাংলাদেশের সমর্থনে টুর্নামেন্ট বর্জনের হুমকি দিলেও শেষ পর্যন্ত পিছু হটতে পারে পাকিস্তান। শোনা যাচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাবর রিজওয়ানরা। এই যাত্রার পেছনে রয়েছে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণ। মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরের রাজনীতিতে উত্তপ্ত 2026 টি-20 বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন নাকচ হওয়ায় বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয় বাংলাদেশ। আর এই ইস্যুতে বিসিবিকে সমর্থন জানিয়ে আইসিসিকে একরকম হুমকি দিয়ে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে পর্দার আড়ালের চিত্রটা ভিন্ন। সূত্রের খবর, পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার পর সুর নরম করেছে বোর্ড। আর্থিক ক্ষতি আর আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হওয়ার ভয়ে শেষ পর্যন্ত অংশগ্রহণের পথেই নাকি হাঁটছে পাকিস্তান। জানা গেছে কলম্বো যাওয়ার বিমানের টিকিটও এরই মধ্যে নিশ্চিত করেছে পিসিবি। সবকিছু ঠিক থাকলে 2 ফেব্রুয়ারি লাহোর থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে একই বিমানে শ্রীলঙ্কায় যাবে পাকিস্তান দল। সালমান আলী আগার নেতৃত্বে এবার পাকিস্তান খেলবে গ্রুপ এতে। মেন ইন গ্রিনের সব ম্যাচই অনুষ্ঠিত হবে লঙ্কা ভূমিতে। আগামী 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গ্রিন শার্টস। আর 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে ক্রিকেট ক্লাসিকো। হাই ভোল্টেজ ম্যাচে লড়বে পাকিস্তান ও ভারত। রাজনীতির মারপ্যাচ ছাপিয়ে দেশটির ক্রিকেট প্রেমীরা তাকিয়ে 22 গজের লড়াইয়ের দিকে। তবে ক্রিকেট বিশ্বে ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবং বাংলাদেশ ইস্যুতে আইসিসির দ্বিচারিতার প্রতিবাদে বয়কটের পক্ষেও অবস্থান নিয়েছেন অনেকে। তবে পুরো আসর বর্জনের পথে হাঁটছে না তারা, সেটা মোটামুটি নিশ্চিত। এমন হতে পারে কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করতে পারে পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও ফুটবল। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিশৃঙ্খলার দায়ে সেনেগাল ও মরক্কোকে কঠোর শাস্তি দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। কোচ ও খেলোয়াড়দের পাশাপাশি দুই দেশের ফুটবল কনফেডারেশনকে 12 কোটি টাকা জরিমানা করেছে সিএএফ। এদিকে সেনেগাল কোচের 5 ম্যাচের নিষেধাজ্ঞা সহ দলটির 2 ফুটবলার এনদিয়ারে এবং সারকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি। এছাড়া ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েছেন মরক্কোর ইসমাইল সাইবারি ও আশরাফ হাকিমি। ফিফা বিশ্বকাপ শুরুর আগে মাঠ ও মাঠের বাইরের ইস্যু নিয়ে বেশ সমালোচিত হচ্ছে আফ্রিকার দুই দেশ সেনেগাল ও মরক্কো। আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনাল ম্যাচে নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছে এই দুই দল। মাঠ থেকে দল তুলে নেয়া ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা বেশ আলোড়ন তৈরি করেছিল, যা ক্ষুণ্ণ করেছে আফ্রিকান ফুটবলের ভাবমূর্তি। এই ঘটনায় শাস্তি ছিল অনুমেয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে সেনেগাল ও মরক্কোর বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। সংস্থাটি 2 ফেডারেশনকে মোট $10 লাখ বেশি জরিমানা করেছে। আফ্রিকান কাপ অফ নেশনসের বিতর্কিত ফাইনালে চ্যাম্পিয়ন হলেও সর্বোচ্চ $6,15,000 জরিমানার মুখে পড়তে হয়েছে সেনেগালকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 7.5 কোটি টাকা। ম্যাচে বিশৃঙ্খলার মাস্টারমাইন্ড সেনেগালের কোচ পাপে থিয়াওকে 5 ম্যাচের নিষেধাজ্ঞা সহ ব্যক্তিগতভাবে $1 লাখ জরিমানা করা হয়। এছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের অশোভনীয় আচরণের কারণে সেনেগাল ফুটবল ফেডারেশনকে $6 লাখ জরিমানা করা হয়েছে। এদিকে খেলোয়াড়দের কার্ডের কারণে অতিরিক্ত $15,000 গুনতে হবে সেনেগালকে। এদিকে মরক্কো ফেডারেশন। আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। বগুড়াবাসী, এর আগে যখন আমি দেশে ছিলাম, আজকে থেকে 19 বছর আগে, কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ
যারা সেদিন আমার বয়সী ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন, আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি। তারা হয়তো তখন অনেক ছোট ছিল, হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই, কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য। হয়তো আমরা 100% সাকসেসফুল হইনি, কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কানুন রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি। সেদিন এই বনানী মাটিডালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তায় বলুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরও বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন, যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য। বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন, কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের 63 জেলাকে কিভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয়, কোনোদিন যদি আল্লাহ রহমত দেয়, তাহলে ওই 63 জেলাতে বাকি যে 63টা জেলা আছে বগুড়া বাদ দিয়ে, সেই 63 জেলাকে কিভাবে সাজাবো, এই কাজগুলো আমি বগুড়ায় করতাম। যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো, সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম। এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকুই কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে, আপনাদের সকলের সহযোগিতায় 2001 থেকে 2006 পর্যন্ত যতটুকুই আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য, প্রত্যেকটি বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি। এটি আমার নিজের কাছে মডেল, কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে। মোটামুটি সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে। খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া। কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। প্রিয় বগুড়াবাসী, সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে, দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো। এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো, সেটাও একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এলাকার সন্তান হিসেবে ঠিক আছে। হ্যাঁ, ওই তো ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসাবে যে হিসাবেই বলি না কেন, এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে। আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব, আল্লাহর মতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে।
আমরা তবে তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনারা ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে একটা কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল। একটি কথা একজন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। কাজে আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করার, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কল কারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আর চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, ইনশাআল্লাহ সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি, অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বগুড়াবাসী, আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিচ্ছু দেবার নেই। আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ, এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি, এই যে রাজনীতি করছি, এই যে কাজগুলো করছি, আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি। ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর, ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই প্রিয় বগুড়াবাসী, আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি। এবং এই সব কিছুর সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি,
যতগুলো নির্বাচনী সভায় গিয়েছি সব জায়গায় বলি, কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন। তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সব সময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ সবার আগে বাংলাদেশ, ইনশাআল্লাহ। কেউ ভাই বোনেরা, অনেক রাত হয়েছে, আর কথা বাড়াবো না, শুধু আপনাদের দোয়া চাইতে এসেছি। দোয়া করবেন আপনাদের উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই, যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে, আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন, সেই দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন, সেই দোয়া আমাকে আপনারা করবেন। আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। কাল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র। 17-18 ফেব্রুয়ারি হবে প্লে অফের প্রথম লেগ। লিগ পর্বের মতো এই রাউন্ডেও বেনফিকার সঙ্গে আবারও দেখা হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদের। দল ব্যর্থ হলেও 13 গোল নিয়ে সবার উপরে আছেন কিলিয়ান এমবাপে। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ হতে পারে মোনাকো অথবা কারাবাগ। চ্যাম্পিয়ন্স লিগের বিস্তারিত আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাতে হয়েছে জমজমাট লড়াই। কোথাও তারার পতন, কোথাও আবার শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে চমক দেখিয়েছে বেনফিকার মতো দল। শ্বাসরুদ্ধকর লিগ পর্ব শেষে 8 ম্যাচের সবকটির জয়ে 24 পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই শীর্ষ 16 নিশ্চিত করেছে আর্সেনাল। 1 ম্যাচ কম জিতে 2-এ অবস্থান বায়ার্ন মিউনিখের। ইপিএল এর শিরোপার রেসে পিছিয়ে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই দাপট দেখিয়েছে লিভারপুল। এছাড়াও শীর্ষ 8 থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও বায়ার্ন মিউনিখ। ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ শীর্ষ 16 নিশ্চিত করতে না পারায় হতাশ সমর্থকরা। রেকর্ড চ্যাম্পিয়নদের এবারও খেলতে হবে প্লে অফ। মরিনিওর বেনফিকার কাছে হোঁচট খাওয়ায় হতাশ ফুটবলাররা। তবে দল হতাশ করলেও লিগ পর্বে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 13 গোল করে লিগ পর্ব শেষে সবার ওপরে আছেন ফরাসি তারকা। 8 গোল করে 2-এ আছেন হ্যারি কেইন। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড গোল করেছেন 7টি। তবে তার দল হেসে খেলেই নিশ্চিত করেছে শীর্ষ 16। 6টি করে লিগ পর্বে গোল পেয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, গ্যালাতাসারের ভিক্টর ওসিমেন ও নিউক্যাসেলের অ্যান্থনি গর্ডন। লিগ পর্ব শেষে বার্সেলোনা, আর্সেনাল নাকে তেল দিয়ে ঘুমাতে পারলেও চোখে ঘুম নেই রিয়াল মাদ্রিদ, পিএসজির। প্লে অফে খেলতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। গত বছরটা স্বপ্নের মতো কাটানো প্যারিসিয়ানরা এবছরটাও দাপটের মতোই শুরু করেছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে ড্র করায় এখন প্লে অফের বাধা পাড়ি দিয়েই আসতে হবে লুই এনরিকের দলকে। ড্র শেষে 17 ও 18 ফেব্রুয়ারি হবে প্লে অফের প্রথম লেগ। প্লে অফের দ্বিতীয় লেগ মাঠে গড়াবে 24 ও 25 ফেব্রুয়ারি। প্লে অফে পিএসজির প্রতিপক্ষ হতে পারে মোনাকো অথবা কারাবাগ। প্লে অফে আবারও রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হতে পারে বেনফিকার। তাহলে আরও একবার মরিনিওর দলের কাছে হোঁচটের ভয় থাকবে মাদ্রিদিস্তাদের। ভাগ্য সহায় থাকলে মিলতে পারে প্রতিপক্ষ হিসেবে বোডো গ্লিম্টকে। 2 লেগের প্লে অফ শেষে আগামী 27 ফেব্রুয়ারি হবে শীর্ষ 16 ড্র। 10 ও 11 মার্চ হবে শীর্ষ 16 প্রথম লেগ। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে 17 ও 18 মার্চ। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রসঙ্গ বাংলাদেশ, আবারও দেশের খেলাধুলার খবর জানাবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট সাউথ আফ্রিকা ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে সাউথ আফ্রিকায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং
সিএস এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেতিস মোসেকি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা নিয়মিত সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএ এর সেন্টার অফ এক্সেলেন্সে প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরের দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। MOU এর মাধ্যমে কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দুই বোর্ড একসঙ্গে কাজ করবে। 3 বছর মেয়াদী এই চুক্তি বাংলাদেশ ও সাউথ আফ্রিকার ক্রিকেটের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে শেষ হলো নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। বাংলাদেশ নৌবাহিনীর আওতাধীন 4টি হাউজের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবারের অনুষ্ঠানে। বিভিন্ন খেলার পাশাপাশি কুচকাওয়াজ এবং শিল্প ও সাহিত্যের বাংলাদেশ থিমে মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শিত হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ও কমান্ডার ঢাকা নেভাল এরিয়া রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুস। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিও হাউস। শুরু হলো এনজিও ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন 2। বৃহস্পতিবার সকালে 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশে কর্মরত জাতীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর মধ্যে কাজের বাইরেও মেলবন্ধন ও সহযোগিতা বাড়াতে আয়োজন করা হয়েছে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে ওয়ার্ল্ড ভিশন, কেয়ার, প্ল্যান, অ্যাকশন এইড, হিট বাংলাদেশ, কারিতাস, ওয়াটার এইড, IRC, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সহ 15টি উন্নয়ন সংস্থা অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় BYLC ও অক্সফাম। শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইনডোর ইভেন্ট হওয়ায় ভারতে যাওয়ার অনুমতি পেল শুটিং, জানালেন যুব ও ক্রীড়া সচিব। ক্ষতি পোষাতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের আশ্বাস। আলোচনায় বিপিএল ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, বাকির খাতায় ঢাকা, সিলেট, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি, কঠোর অবস্থানে বিসিবি। পারিশ্রমিক নিশ্চিত করার প্রতিশ্রুতি মিঠুর। এবং দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। ছাদ খোলা বাসে ট্রফি প্যারেড, সাবিনা কৃষ্ণাদের। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকদের উল্লাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।